মাদকের করাল গ্রাসে নিমজ্জিত একটি দেশ, একটি সমাজ, একটি জাতি। এমন একটি সময়ে আজকে আমরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করছি, যখন আমরা চাচ্ছি দেশের সমস্ত মানুষ মাদককে না বলে জীবনকে হাঁ বলুক। সুপ্রিয় সুধী, আজকে চ্যানেল আই স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন 21শে পদকপ্রাপ্ত শব্দসৈনিক অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী স্যার। আমাদের সাথে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর গুলাম রাব্বানী স্যার, যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছেন ইউনিকো হাসপাতালে। আমরা প্রথমেই ডক্টর অরূপ রতন চৌধুরী স্যারের কাছে জিজ্ঞেস করব, মাদকদ্রব্য আন্তর্জাতিক পাচার বিরোধী দিবসের মূল প্রতিপাদ্য বিষয়টা কি আজকে? ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম, পারসিস্টিং ইস্যুস, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস। অর্থাৎ এটাকে আমরা যদি ভাবানুবাদ করি তাহলে দাঁড়ায় বিশ্বে মাদক সমস্যা, বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান। আগের ধারাবাহিকতায় যে মাদক নিয়ন্ত্রণে কাজ করছি সেটাকে আমাদের একটু নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কারণ মাদক পাচার এবং মাদকাসক্তি কিন্তু দুটোই বেড়ে যাচ্ছে সারা ওয়ার্ল্ডেই। এই যে একটা পরিস্থিতি, এটাকে আমরা নতুন কি বৈজ্ঞানিক দিক বিবেচনা করে আমরা পদক্ষেপ নিতে পারি আজকের এই নতুন আগামী ভবিষ্যতের জন্য, বা আজকের এই প্রতিপাদ্য বিষয়টাকে লক্ষ্য করে, এই বছরের প্রতিপাদ্যকে লক্ষ্য করে আমরা কি পদক্ষেপ নিলে পরে এটাকে আরও সফল কাম করা যেতে পারে। বাংলাদেশ আমাদের এমন একটা স্থানে অবস্থিত ভৌগোলিকভাবে যে আমাদের একদিকে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেটা আমরা বলি যে পাকিস্তান, মায়ানমার, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই এত অঞ্চলটা কিন্তু মাদক পাচারকারীরা ব্যবহার করে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসাবে। ফলে বাংলাদেশটা মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের একটা বিরাট চাপের মধ্যে আছে। অর্থাৎ আমাদের তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে বিকজ আমাদের দেশ দিয়েই কিন্তু মাদক পাচার হয়। আমি এবার গোলাম রব্বানী স্যারের কাছে আসছি। স্যার, মাদক দ্রব্য গ্রহণটাকে আমরা অপরাধ হিসেবে গণ্য করছি এবং তরুণ সমাজকে যখন এটা বলা হচ্ছে তখন তারা নিজেদেরকে অপরাধী ভাবছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমরা বিজ্ঞানের ভাষায় দেখি যে মাদক দ্রব্য হচ্ছে একটি বিহেভিয়ারাল এবং ব্রেন ডিসঅর্ডার। আচ্ছা। ইট হ্যাজ এ প্যাথোফিজিওলজি ইন দি ব্রেন। সো the persons who used to abuse the drugs, যারা মাদকদ্রব্য গ্রহণ করে তাদের ব্যক্তিত্বের সমস্যা আছে। মাদকদ্রব্য যেটি গ্রহণ করে ওটা সরাসরি ব্রেনে চলে যায় এবং এটিও আবার ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি চেঞ্জেস দি বিহেভিয়ার। এবং এর মধ্যে কিছু মাদক আছে যেমন ওপিয়েট ডেরিভেটিভস, এই নার্কোটিক্স, এগুলো হচ্ছে আসলে নার্কোটিক অ্যানালজেসিক, এটা বেদনা নাশক। তো এটি আমাদের শরীরের ভিতরেও আছে। যখন আমরা এটা গ্রহণ করতে থাকি তখন এটার এগেনস্টে রিসিপ্টর ক্রিয়েট হয় এবং আমরা যখন ছাড়তে চাই তখন উইথড্রয়াল ইফেক্ট হয়, যার কারণে আমরা গ্রহণ করতে থাকি। এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে এই জন্য যে হয়তো বা তার আচরণের মধ্যে যে উশৃঙ্খলতা অথবা তার সঙ্গে তার অর্থের জন্য, অর্থাৎ মাদক খেতে তো পয়সা লাগে, সেটার কারণে ছোটোখাটো যে অপরাধগুলো, এগুলোকে আমরা অনেক সময় ম্যাগনিফাই করে দেখাই। এটা অনেক সময় দেখা যায় যে মাদকদ্রব্য কন্ট্রোলের নামে আমরা তাদেরকে ভিক্টিমাইজ করছি। দিস ইজ এ সর্ট অফ স্টিগমা। এবং আমরা যেটাকে বলি যে যত দোষ নন্দ ঘোষ, এবং তারাও একটা অপরাধ বোধে ভুগছে। তারা অপরাধ বোধে ভুগছে কিন্তু তারা অপরাধী নয়, না, তারা মনের কষ্টে ভুগছে, কারণ তাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে। তো এটাকে আমাদের মেডিকেল মডেলে আনতে হবে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে, সমাজের দায়িত্ব হচ্ছে, চিকিৎসকের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই মানুষগুলোকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা এবং সমাজে তাদেরকে আবার অন্তর্ভুক্তি করে তাদের দ্বারা আমরা একটি শক্তিশালী সমাজ ব্যবস্থা গঠন করা। অতএব আমরা তাদেরকে ক্রিমিনাল বলবো না, তাদেরকে আমরা আহ্বান জানাবো চিকিৎসায় এবং তাদেরকে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং তার সঙ্গে তাদেরকে সোশ্যালাইজ করা, সাইকোসোশ্যাল বিহেভিয়ার করা, কাউন্সিলিং করা, এগুলো করে তাদের এই যে মাদক গ্রহণ থেকে আমরা তাদেরকে বিরত রেখে এই যে মানব সম্পদ সেটাকে আমরা অর্থবহ কাজে ব্যবহার করব। এটা আমরা কিভাবে আমাদের সমাজে
মানে অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের সমাজে আমাদেরকে সবাইকে এইভাবে সচেতন করতে পারি? ভেরি মাচ টার্মিনোলজি হচ্ছে সাইকোসোশ্যাল, জি অর্থাৎ যে মানুষটি ভুগছে তার ভিতরে সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে, জি সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে, জি। এবং তার ফলে সে সোসাইটি থেকে কিন্তু উইথড্রন হয়ে যাচ্ছে। জি। এরা একটা সাব গ্রুপের মধ্যে চলে যাচ্ছে, জি। কারণ অন্যরা তাদেরকে বোঝে না, বুঝতে তার জন্য চাচ্ছে তারা একটা সাব কালচার নিজেরা তৈরি করেছে এবং তারা তাদের ভাষায় কথা বলে, এবং যখন সোসাইটি তাদেরকে অ্যাকসেপ্ট না করে তখন তারা একটা অন্য জগতের মানুষ হয়ে যায় এবং তারা নিজেদেরকে অনেক বেশি ডিফারেন্ট পিপল মনে করে। জি। তা আমাদের কাজ হচ্ছে তাদেরকে সোসাইটিতে অন্তর্ভুক্তকরণ, জি। ইনক্লুশন, এবং ইনক্লুশন করে তাদের যে আচরণের যে সমস্যাগুলো সেগুলো আমরা কাউন্সিলিং করে আমরা ভালোবেসে তাদেরকে সমাজে যদি প্রতিষ্ঠিত করতে পারি এবং একটি টেকসই এবং লাকসই প্রযুক্তির মাধ্যমে তাদেরকে যদি আমরা কর্মক্ষেত্রে নিয়োজিত করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। স্যার, আপনি মানুষে কাজ করার অনেক আগে থেকেই আধুনিকের চিফ ছিলেন। আমরা ধূমপান নিবারণ করি একটা সংস্থা। তো সে সময় আমরা দেখেছি যারা নিকোটিন গ্রহণ করে তাদেরকে নিরুৎসাহিত করতে আপনারা প্রচুর প্রচারণা চালিয়েছেন। তো আমরা এখন বিদ্যালয় পর্যায়ে কিভাবে এটা চালাতে পারি? আমাদের এই গবেষণায় আমরা দেখিয়েছিলাম যে মাদকাসক্তদের মধ্যে 98% হচ্ছে ধূমপাই, জি অর্থাৎ ধূমপান দিয়ে তারা নেশাটা শুরু করে। জি তাই ধূমপানটা হচ্ছে নাটের গুরু। জি মানে প্রথমে সিগারেট, তারপরে সিগারেটের সঙ্গে গাঁজা, তারপরে ফ্যান্সিটি, লিয়াবা, কোকেন, অ্যালকোহল, জি। সব ধরনের ড্রাগ পরবর্তীতে আসছে। তার জন্য শুরুটাই আমি করেছিলাম যে ধূমপান দিয়ে, কারণ এইটা যদি আমরা এখন বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে দেখেন, জি পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, জি। কেউ যদি ধূমপান করে তার 300 টাকা জরিমানা, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো স্পন্সর নাই। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশে হয়েছে। কিন্তু এই যে ধূমপানের নিয়ন্ত্রণটা, সেটাকে আমরা কতখানি বাস্তবায়ন করতে পেরেছি সেটি হচ্ছে প্রশ্ন। একসময় বোম্বেতে শাহরুখ খানের মুখে যখন সিগারেট ছিল তখন তার অসংখ্য ভক্ত সিগারেট খাওয়া শুরু করলো। এটা। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে চিঠি দিল যে তোমরা এসব বন্ধ করো, জি কারণ আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তারা সিদ্ধান্ত, তো এখন সেটা অনেকখানি রেস্ট্রিকশন হয়েছে এবং তাদেরও ফিল্মের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইনের সেই বাস্তবায়নটা হচ্ছে। তো আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা এখনও সেটা পারছি না। তো এই যে জিনিসগুলা, এই জন্য এই জিনিসগুলাকে আমরা আরও বাস্তবায়নের জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করেছি, এই একটা। এবং আমি ইতিমধ্যে প্রায় 20টার মতো বই আমি লিখেছি, জি যেগুলো সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে, জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে পাবলিক লাইব্রেরিগুলোতে, সমস্ত জেলাতে প্রচারের জন্য। কারণ এই ধরনের বইও তো এখন নাই, যে একটা ছেলে যখন লাইব্রেরিতে যাবে গল্প উপন্যাসের সাথে সেই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক বইও তো থাকা উচিত, তাই না? সুতরাং আমাদের সন্তানদেরকে তো আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে যাতে করে তারা এইটার থেকে দূরে থাকে। কারণ মাদকটা শুরু হয় কিভাবে, এর কারণগুলো কি? কারণটা এক নম্বর হচ্ছে পিয়ার গ্রুপ প্রেশার, জি বন্ধু বান্ধবদের সাহচর্য, তাদের চাপ। অর্থাৎ একটা বন্ধু বসলো আর আড্ডা হলো, মনে করেন একটা বার্থডে পার্টি বা একটা অনুষ্ঠান, চল আজকে একটু ফুর্তি করি, একটা সিগারেট খাবে, একটা মাদক শুরু করে, না জেনে হ্যাঁ না জেনে। তো তারা ভাবে যে আজকেই তো খাবো, আজকে ফুর্তি করবো, আজকে আনন্দের দিন, তাই না, কালকে তো খাবো না। কালকে। কিন্তু ওই যে প্রথম দিন সে সেটা নিল, সেটাই ব্রেনের রিসেপ্টর সেলে গিয়ে সেটা পরের দিন আবার চায় তাকে। জি তো এই একটা থেকে দুটা থেকে তিনটা সে আস্তে আস্তে চেঞ্জ প্রকার হয়ে, ওই জন্য আমরা অ্যাওয়ারনেসটা বলছি যে কখনোই তুমি তোমার বন্ধুর সেই অনুরোধটা রাখবে না, তাকে না বলবে। জি এই না বলাটা আমরা শেখানোর জন্য সেই 40 বছর আগে থেকে কার্যক্রমটা শুরু করি মানুষের মাধ্যমে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ টেলিভিশনে তখন তো আর কোনো চ্যানেল ছিল না, প্রথম এই ধূমপানের অনুষ্ঠান আমরা শুরু করি, যেখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দেখাতে হবে। খুব জনপ্রিয় হয়েছিল, প্রতিদিন রাতেই সিবিটিভি সেটা দেখাতো। ফলে প্রতিটি পরিবারের মধ্যে সচেতনতা কিন্তু বাড়লো। এবং এই যে পরিবারের সঙ্গে বসে যখন একজন পুরুষ ধূমপান করে তখন তার স্ত্রী, তার সন্তানরাও কিন্তু আক্রান্ত হয়। প্যাসিভ স্মোকিং, যেটা পরোক্ষ ধূমপান, সেটা কিন্তু সমন্বয়ে ক্ষতি করে জি। এবং সন্তান আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, তার নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এগুলো হয়। শুধু তাই না, পরবর্তীতে সে ওই বাপকে দেখে সেও শিখবে, বন্ধুবান্ধব কাছে গিয়ে, তা আমার বাবা খাচ্ছে আমি খাবো না কেন? টিচারকে যদি স্কুলে দেখে, সেই জন্য আমরা স্কুল প্রোগ্রামগুলোতে গিয়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত, ধূমপান মুক্ত ঘোষণা করি, যে আপনাদের ক্যাম্পাসের জন্য এই ধরনের সিগারেটের কেউ ধূমপান না করে। তো এইভাবে আমরা যদি কাজ করি, সচেতনতা কাজগুলো, এগুলো মানুষ থেকে আমরা দীর্ঘদিন যাবত করছি। এবং আমি মনে করি এই কার্যক্রমগুলো যদি আরও বাড়ানো যায়, আরও সংস্থাগুলা আরও কার্যক্রম যদি করা যায়, সরকার থেকে প্রচারণাগুলো আরও বাড়ানো যায়। স্কুল প্রোগ্রামিং খুব ইম্পর্টেন্ট, কিন্তু
প্রতিটি পিতামাতাকে যে সচেতন হতে হবে তার ছেলেটা বন্ধুবান্ধব কারা, তার বন্ধু সে কেন দেরিতে ঘরে ফিরে, সে কেন তার রুমটা বন্ধ করে রাখে, সে কেন খাবার টেবিলে আসে না, সে কেন ঘন ঘন টাকা চাচ্ছে, সে কেন নোংরা হয়ে যাচ্ছে যে ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, সে কেন ক্লাসে অমনোযোগী হচ্ছে, তার কেন রেজাল্ট খারাপ হচ্ছে। এই যে এতগুলো লক্ষণ বললাম, এগুলোকে পিতামাতার চোখে পড়ে না? নিশ্চয়ই পড়ে, কিন্তু তারা যদি ওই মুহূর্তে ওই সময় সচেতন হতে পারতেন যে তোমার প্রবলেমটা কি, চলো বসো আমার সঙ্গে কথা শেয়ারিং করো, এই যে শেয়ারিংগুলা এবং আমাদের যে এগুলা ফ্যামিলি বন্ডিং বলা হয়, যে সেই বন্ডিংগুলো আজকাল নাই তো, যার জন্য এরকম কাজ হচ্ছে। পিতামাতা এখন মনে করছে ছেলে মেয়ে একটা মোবাইল কিনবে, তা আজকে 60,000 টাকা দাও, 50,000 টাকা দাও, এগুলো এখন তারা এখন লোক দেখানো হয়ে যাচ্ছে, মানে তাদের ইয়ে দেখানোর জন্য, এক ধরনের আভিজাত্য দেখানোর জন্য। আভিজাত্য প্রদর্শন। হ্যাঁ, তাই না? তো এই জিনিসগুলা আমাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যদি আমরা না রাখি, ছেলে মেয়েকে কী করলো, টাকাটা কোথায় খরচ করলো, আবার তো জিজ্ঞেস করতে হবে তুমি এই টাকাটা দিলে কী করলে দেখো তো বাবা, বা আজকে তুমি স্কুল থেকে আসে কী পড়াশোনা করলে একটু দেখাও তো, তো সন্ধ্যা পরে বাইরের ছেলে কার কাছে ছেলে, কোথায় ছিল, তোমার বন্ধুবান্ধব কারা, একদিন আমার কাছে নিয়ে আসো, তাদের সঙ্গে কথা বলি, তারাও দেখি তোমার সঙ্গে কারা বন্ধুবান্ধব। খাবার টেবিলে একসাথে বসা, গল্প করা, আজকে কি করলে তুমি বলো, তোমার গল্পগুলো আমাকে বলো। তো এই যে শেয়ারিংগুলো ছিল এক সময়, সেগুলো এখন হচ্ছে না, পারিবারিক বন্ধন ঢিলে হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা কিন্তু দুইটা, একটা হচ্ছে পারিবারিক শিক্ষা, জি, যেখানে আমরা পুঁথিগত না, আদব কায়দা শিষ্টাচার নম্রতা ভদ্রতা শিখবো পিতামাতার কাছ থেকে। সেই পিতামাতার সেই শিক্ষাটা কি এখন দিচ্ছেন ছেলে মেয়েদের? এটাই আমার প্রশ্ন সেটা, এই প্রশ্ন, তাই না? এটা- আর পুঁথিগত শিক্ষা সেটা স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে। তো এইটা দুইটারই এখন অভাব হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা অবক্ষয়ের মধ্যে যাচ্ছে, একটা সামাজিক অবক্ষয় বলে এটাকে। আমি এবার গোলাম রাব্বানী স্যারের কাছে আরেকবার আসতে যাচ্ছি। স্যার, এই মাদকদ্রব্য যারা গ্রহণ করছে তাদের চিকিৎসার জন্য আমরা কি করছি? সরকারের 8টা ডিভিশনে জি, মাদকদ্রব্যের আসক্ত যারা, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে। যেমন ঢাকাতে আছে, এটার নাম হচ্ছে সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টার, যেটা তেজগাঁয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যেটাকে বলা হয়। এছাড়াও 8টা ডিভিশনেও এই ধরনের চিকিৎসা কেন্দ্র আছে। ওখানে আমরা যে পদ্ধতিতে, এটি যে কম্প্রহেন্সিভ সর্ট অফ ট্রিটমেন্ট এবং এটা একটা মেডিকেল মডেল, সেটাতে প্রথমেই হচ্ছে যে তাকে আমরা উৎসাহিত করব ট্রিটমেন্টের জন্য, আনার পরে তাকে একটি সুপারভাইজড মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ডিটক্সিফিকেশন করা হয়, অর্থাৎ যে মাদকদ্রব্যের গ্রহণের ফলে তার যে বডির যে অবস্থাটা, সেখান থেকে এই মাদকদ্রব্যগুলোকে ড্রাইভ আউট করা, বের করে নেওয়া। 2 নম্বর হচ্ছে যখন তার সম্বিত ফিরে পাবে, অর্থাৎ ফিজিক্যাল হেলথ যখন নর্মাল হবে, জি। তার আগে আপনার রিলেভেন্ট যে ইনভেস্টিগেশনগুলো, তার কিডনি ফাংশন, লিভার ফাংশন, থাইরয়েড ফাংশন এবং তার অন্য যে সাইকোলজিক্যাল টেস্টিংগুলো, সেগুলো করার পরে আমরা তখন তাকে একটা প্রোগ্রাম দিব, যেটার মডেলটা হচ্ছে আপনার সাইকোসোশ্যাল মডেল। জি। এবং সেখানে মাদকদ্রব্য খেলে মানুষের যে চিন্তা চেতনার যে পরিবর্তন হয়, আমরা এটাকে বলি কগনিটিভ অ্যাসপেক্ট। আমি এটাকে কি চিন্তা করে কিভাবে খাচ্ছি এবং আমি কি চিন্তার দ্বারা এটা প্রভাবিত হলাম, এটাকে আমরা বলি কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং। এবং এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আসে আমাদের পারসেপচুয়াল অর্গান থেকে এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কগনিটিভ যে প্রসেস যেগুলো প্যাপেজ সার্কিটের মধ্যে আছে, এটা আমরা বুঝতে পারি। সেই কগনিটিভ সাইকোথেরাপি বা বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আমরা তাদেরকে এই সিস্টেমগুলোকে আমরা ইনভলভ করার পরে আমরা তাদের পরবর্তী কি ফেজ হবে, ফলো আপে যে আসবে কতদিন পর পর, এবং সেখানে তার কি কি আমরা তাকে পরামর্শ দিব। পরিবারকে আমরা এখানে ইনভলভ করি, ফ্যামিলি থেরাপি, ফ্যামিলিতে যে পিতামাতা আছেন, ভাই বোন আছেন, তাদেরকেও আমরা ইনভলভ করি। অর্থাৎ এই যে ইন্টারাকশান, ফ্যামিলি ইন্টারাকশান, এখানে কিন্তু প্রত্যেকেরই একটা একটা আউটলুক আছে, একটা করে তাদের দৃষ্টিভঙ্গি আছে এই ব্যক্তির বিষয়ে, তাদের যে বন্ধু বা তার যে সন্তান বা ছেলে বা মেয়ে যে আসক্ত হলো, তার সম্বন্ধে তাদের কি অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডিনাল একটা বিশ্লেষণ, এবং ওই ছেলেটাকে আমরা নেগেটিভ অ্যাটিটিউডে দেখছি কিনা, তার প্রতি আমাদের হোস্টাইলিটি কাজ করছে কিনা, তাকে আমরা আপন করে নিচ্ছি কিনা, তার আচরণটা তো হয়েছে তার ব্যবহারের ফলে, সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, সেই রকম একটা আমরা অ্যারেঞ্জমেন্ট করি। এবং পিতামাতা তাদের সঙ্গে যখন ইন্টারাকশানটা বাড়ে, সোশ্যাল ইন্টারাকশানটা, এবং ফলো আপে যখন আসে, তখন আমরা এই ট্রিটমেন্টগুলোকে আরও শক্তিশালী, আরও ভালোভাবে এটা
করতে পারি, একদম সার্টেন আপনার ইন্টারভেলে আমরা ফলো আপের মধ্যে রাখি এবং তাদের কমিউনিটিতে তারা যারা আছে এই ধরনের বন্ধু বান্ধব এবং আমাদের এখানে আসার পর আমরা গ্রুপ থেরাপির মাধ্যমে একজন একজনের সঙ্গে পরিচিত হলে তাদের মধ্যে আগে যে সমস্ত কথাবার্তা হতো সেটি হতো ড্রাগ কোথায় পাওয়া যায়, কিভাবে নেওয়া যায়, কি করা যায়, সেটার পরিবর্তে আমরা জীবনমুখী যে আলোচনা সেগুলোতে আমরা তাদেরকে উৎসাহিত করি। প্লাস আমরা যেটাকে আমরা বলি যে এদের মধ্যে যারা যে ধরনের বিষয়ে পারদর্শী তাদেরকে আমরা লিডার হিসেবে দায়িত্ব দিয়ে আমরা একজন আরেকজনকে প্রভাবিত করে কীভাবে ভালো আচরণগুলোকে ফ্লারিশ করে ভালো থাকা যায় এই ধরনের কাজে আমরা উদ্বুদ্ধ করি এবং যে পেশার থেকে এসছে সে যদি ছাত্র হয় তাকে আবার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া, যদি সে কোনো ব্যবসা বাণিজ্য করে সেখানে তাকে ইনভলভ করা, যদি সে পরিবারের কোনো কাজে লাগে সেখানে চাকরি বাকরি হলে সেই জায়গাতে তাকে দেওয়া এবং আমাদের সঙ্গে তার একটা বন্ধন যেটা সেটিকে অটুট রেখে আমাদের সমাজে আমাদের পরিবারে এভাবে আমরা তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করার চেষ্টা করি। অরূপ রতন চৌধুরী স্যারের কাছে আমার সর্বশেষ প্রশ্ন। স্যার, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আমরা পালন করছি, তো এই ব্যাপারে যে আইনগুলো আছে আইনের কার্যকারিতাটা আমরা কিভাবে করতে পারি? মাদক দ্রব্যের অপব্যবহারের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশে, কিন্তু আজ পর্যন্ত কারো মৃত্যুদণ্ড হয়নি। তো এই জন্য আইনের বাস্তবায়ন যেটা সেটা হচ্ছে যে প্রথম হইল যে আমাদের যে তিনটা ভাবে মাদককে নিয়ন্ত্রণ করা হয়। একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, অর্থাৎ ডিমান্ড যেটা হচ্ছে এখন তরুণদের মধ্যে মাদক নেওয়ার, সেটাকে কিভাবে আমরা কমাতে পারি। আর একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন, এই যে সাপ্লাই আসছে এটাকে কিভাবে কমাতে পারি। লাস্ট অফ অল যেটা রাব্বানী ভাই বললেন যে হার্ম রিডাকশন, চিকিৎসা, এই চিকিৎসার উপরে আমরা সেইভাবে জোর দিতে পারিনি। এখন সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে ৮০ লক্ষের মতো, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির গবেষণা, ৮০ লক্ষের মতো মাদকাসক্ত তরুণ। কিন্তু তার আগে বিভিন্ন রিপোর্টিংয়ে যেটা আসছে পেপারে সেখানে দেখানো হয়েছে ২ কোটির মতো মাদকাসক্ত। ১.৫ কোটি হচ্ছে রেগুলার মাদক নিচ্ছে, ৫০ লক্ষ এমএচআর, তারা অনুষ্ঠানায়ীতে মাদক খায়। এই যে পরিস্থিতি, এখনো সরকারিভাবে কোনো আমাদের তথ্য নাই, কিন্তু এগুলা সব আন্দাজের উপরে আমরা বলছি। স্যার, জনগণকে কি করে সচেতন করানো যায়? অবশ্যই জনগণকে সচেতন করার জন্য আমরা আজকে এই চ্যানেলে যে প্রোগ্রামটা করছি, মিডিয়াতে আমাদের আরও সোশ্যাল মিডিয়াতে আসতে হবে। রেডিও টেলিভিশনের সাথে সাথে আমাদের বিভিন্ন পত্রপত্রিকা আমাদের লেখালেখি যেমন বাড়াতে হবে, তেমনিভাবে সোশ্যাল মিডিয়াতে। এখন কিন্তু তরুণদের কাছে সোশ্যাল মিডিয়া সবচেয়ে পপুলার। এবং এক সময় করোনার সময়ে কিন্তু স্কুল কলেজ বন্ধ ছিল, তখন সব ইন্টারনেটে ক্লাস করত। তখনই কিন্তু মাফিয়া চক্র এই ইন্টারনেটের মাধ্যমে এই মাদক বিক্রি শুরু করে। সুতরাং আমাদেরকে এখন সোশ্যাল মিডিয়াতে নজরদারিটা বাড়াতে হবে। আর এবারে যে প্রতিবাদ্য যে আমাদের চ্যালেঞ্জটা সামনে এইটাই, এবং সোশ্যাল মিডিয়াতে যারা মাদক পাচারকারী তাদেরকে ধরতে হবে। নতুন নতুন আমাদের কলাকৌশল, বৈজ্ঞানিক উদ্ভাবনী শক্তি দিয়ে সেই মাফিয়া চক্রে ধরতে হবে। স্থলপথ, নৌপথ, বিমানপথে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে মাফিয়া চক্র ঢুকে গেছে তাদেরকে কিভাবে আমরা ধরবো, সেই নতুন পদ্ধতি আমাদের বের করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম, যেটা কথা আমি বললাম, আমাদের পরিবার থেকে সহায়তা বাড়াতে হবে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে সব প্ল্যাটফর্ম এক হতে হবে। এখানে আপনি সব ধরনের রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মহান জাতীয় সংসদ এখন শুরু হয়েছে, এখানে যদি সব দলের সব সদস্য তারা যদি একটা প্ল্যাটফর্মে সিদ্ধান্ত নেয় যে তাদের প্রত্যেকের এলাকায় আজ থেকে মাদক নিয়ন্ত্রণের তারা শপথ নেবে, তাহলে এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। আপনাদের দুজনকে আবারও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা মাদককে না বলি এবং জীবনকে হা বলি এবং জীবনের পথে এগিয়ে যাই। আপনাদের সকলকে শুভেচ্ছা।